আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো খুঁজতেছো, যে ওই টপিকগুলো আমি রিভিশন দিয়ে যাব এবং ওই টপিকগুলো থেকে কিভাবে আমি অ্যান্সার করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্যানিক হওয়ার কিছু নাই, চলো আমরা ওই টপিকগুলো একটু দেখিয়ে দিই। তো পরীক্ষার সামনে ঠিক আছে, তবে পরীক্ষার হলে গিয়ে অবশ্যই প্যানিক হওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। যদি পরীক্ষায় তুমি রিল্যাক্সড না থাকো তাহলে কিন্তু তুমি নিজের মধ্যে যা আছে ডেলিভার করতে পারবে না। তুমি নিজেকে দুর্বল ভাববা না কখনো, তুমি যা জানো, তুমি প্রিপারেশন না নিলেও কিন্তু সেই পরীক্ষা তুমি অ্যান্সার করতে পারো, তোমার মধ্যে এই ক্যাপাবিলিটি আছে। সুতরাং তোমার মধ্যে কি যোগাতে হবে? সাহস যোগাতে হবে। এখন তোমার কাজ হচ্ছে, যারা দুর্বল স্টুডেন্ট আছো, মূল যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকের উপর নিজেকে প্রস্তুত করবে, রিভিশন দিবে, জাস্ট রিভিশন প্রসেস। অলরেডি তুমি জানো, না পড়লে সেগুলো। তবে যারা সবল স্টুডেন্ট, অর্থাৎ যারা এতদিন পড়াশোনা করে আসছো, তাদের জন্য সুখবর হচ্ছে যে তারা অলরেডি জানো গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলা এবং সেগুলা কিভাবে লিখতে হবে। তো এখন আমি তাদের জন্যই আর কি, মূলত হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখিয়ে দিব। তবে সবল স্টুডেন্টদেরকে জন্য এই টপিকটা কাজে দিবে। কিভাবে কাজে দিবে? রিভিশনের দিক থেকে কাজে দিবে, যে শেষ সময় রিভিশন দিয়ে যাব কোন কোন টপিকে আমি রিভিশন দিব, শেষ দিন আমি কোন কোন টপিকগুলো রিভিশন দিব, সেই ক্ষেত্রে তার এই টপিকগুলো কিন্তু কাজে দিবে। আচ্ছা, তো প্রথম অধ্যায়ের কথা যদি চিন্তা করি, আমি দুর্বল স্টুডেন্ট বলতে যারা কোনো কারণে এইচএসসি ফাঁকি দিছো, পড়াশোনা করো নাই, তাদের জন্য বলতেছি যে প্রথম অধ্যায় থেকে তুমি জানো টোটাল আমাদের 11টা কোশ্চেন আসবে, 7টা অ্যান্সার করতে হবে। তো আমাদের চ্যাপ্টার আছে কয়টা? যে আমাদের চ্যাপ্টার আছে 8টা, যেখান থেকে আমাদের হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে কোশ্চেন কমন ইজিলি। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে তাহলে একটা কোশ্চেন আসবে, তাহলে তুমি এখান থেকে একটা ফোকাস করে পড়ে ফেলো। এখান থেকে তুমি কি পড়বে? দুইটা বিষয়। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে যে বাংলাদেশে সমাজবিজ্ঞানের যে বিকাশধারা, বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে বিকাশধারা, এখান থেকে একটা কোশ্চেন সবসময় আসে যে বাংলাদেশের সমাজবিজ্ঞান কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে এটা সামনে অগ্রসর হয়েছে, এবং এই বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চার পটভূমিটা কি। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি তুমি আয়ত্ত করে ফেলো, সেখানে তোমার গ নম্বরের কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। দেখবা বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, দেখবা গ নম্বর প্রশ্নে হয় বিকাশধারা নয় চর্চা, এখান থেকে আসছে। তুমি মিক্স করে একটা পড়ে ফেলবা, মিক্স করে লেখার জন্য 1.5 পৃষ্ঠা লেখার জন্য একটা প্রিপারেশন কিন্তু বা একটা রিভিশন কিন্তু দিয়ে ফেলবা। আরেকটা কাজ হচ্ছে এর প্রয়োজনীয়তা কি, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি, এইটা ঘ নম্বর প্রশ্নে আসে। ওকে, এই হচ্ছে দুইটা পয়েন্ট। তাহলে আমরা প্রথম অধ্যায় নিয়ে আর কথা বলবো না, এখান থেকে ইজিলি তুমি একটা অধ্যায় কিন্তু একটা প্রশ্ন কিন্তু ক্যাপচার করতে পারো। দ্বিতীয় অধ্যায়ের কথা যদি চিন্তা করো, দ্বিতীয় অধ্যায় কি কি আছে? দ্বিতীয় অধ্যায় কয়েকটা যোগের কথা আমাদের সাথে আলোচনা করছে। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায় কি নিয়ে প্রশ্ন আসে? মূলত প্রত্নতত্ত্ব নিয়ে প্রশ্ন আসে। প্রত্নতত্ত্বের যে হচ্ছে সময়কাল আছে, শ্রেণী বিভাগ আছে, এইটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রত্নতত্ত্বের শ্রেণী বিভাগ, যেমন প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্রলৌহ যুগ, এই যে যুগগুলো আছে, এই যুগগুলো গুরুত্বপূর্ণ। এই যুগগুলো থেকে প্রশ্ন আসে। ধরো এই যুগগুলা থেকে গ নম্বর যদি আসে, তাহলে এর বাইরে তোমাকে পড়তে হবে বাংলাদেশের কথা। এই বাংলাদেশের প্রেক্ষিতে দেখো, বাংলাদেশের প্রেক্ষিতে পাহাড়পুর বিহার এবং ময়নামতি, এটাও কিন্তু প্রত্নতত্ত্বের ওই যুগের মধ্যে পড়ে যায়। তাই এই বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু তোমাকে একটা কোশ্চেন পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে প্রত্নতত্ত্বের শ্রেণীবিভাগটা গুরুত্বপূর্ণ, প্রত্নতত্ত্বের সময়কালের শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক যে একটা কোশ্চেন হতে পারে। তাহলে এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আমাদের ইজিলি কমন পড়বে। আর এই হচ্ছে আরেকটা কোশ্চেন কমন। চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? চতুর্থ অধ্যায় হচ্ছে দেখো, এখানে মূল প্রসঙ্গই একটা। চতুর্থ অধ্যায় হচ্ছে নৃগোষ্ঠী নিয়ে। তো আমরা চাকমা, গারো, সাঁওতাল আর মণিপুরা, এই 4টা নৃগোষ্ঠী সম্পর্কে যেন, এক একটা নৃগোষ্ঠী সম্পর্কে যেন আমরা অন্তত 1.5 থেকে 2 পেজ লিখতে পারি, এই পরিমাণে একটা রিভিশন কিন্তু আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তাহলে জাস্ট আমরা এই 4টা নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম। আর পঞ্চম অধ্যায় থেকে আমরা কি জানবো? পঞ্চম অধ্যায় থেকে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন? কারণ হচ্ছে এই যে ইতিহাস, বাঙালির ইতিহাস কিন্তু আমরা সবাই জানি। জাস্ট এই ইতিহাসের সাথে আমরা বাঙালি জাতীয়তাবাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে দেখি জাস্ট। অর্থাৎ এই ইতিহাস আমরা জানি, আর ইতিহাসের সাথে বাঙালি জাতীয়তাবাদের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি পঞ্চম অধ্যায়ে। সুতরাং পঞ্চম অধ্যায়ে কিন্তু বাঙালি জাতীয়তাবাদটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আর যে কনসেপ্ট আছে ইতিহাস, এই ইতিহাসটা অলরেডি আমরা জানি।
সুতরাং ইতিহাসটা রিভিশন দিবা এবং বাঙালি জাতীয়তাবাদকে ফোকাস করতে হবে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, আচ্ছা ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা যদি কথা বলি, দেখেন এখানে ষষ্ঠ অধ্যায়টা একটা সহজ অধ্যায়, কারণ এখান থেকে অলরেডি আপনি জানেন যে কি জানেন, গ্রামীণ এবং শহরে পরিবেশের মধ্যে যে পার্থক্য আছে, গ্রামীণ পরিবেশের মধ্যে শহরের পরিবেশের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে, এইটা নিয়ে পুরো অধ্যায়টা কিন্তু সাজানো। জাস্ট তাহলে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে গ্রামীণ আর শহরের যে হচ্ছে পরিবেশ আছে, বা গ্রামীণ এবং শহরের মধ্যে যে গ্রাম এবং শহরের মধ্যে যে পার্থক্য, এইটাকে আপনি অন্তত 2 পেজ করে 4 পেজ লেখার মতো একটা রিভিশন প্রসেসে চলে যাবেন। তাহলে দেখা গেছে গ্রাম এবং শহর নিয়ে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনি কিন্তু এটা নিয়ে উত্তর করতে পারবেন। আচ্ছা, নবম অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, এই অধ্যায় থেকে কেন 2টা কোশ্চেন আসবে, আর এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেও ইজিলি অ্যান্সার করা যাবে কেমন? এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেনগুলো এরকম হতে পারে, দেখেন বাংলাদেশের জনসংখ্যা, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, বার্ধক্য এবং জঙ্গিবাদ, মূলত এই সমস্যাগুলোর ধারণা এবং এগুলার কারণ কি। মূলত দেখেন জনসংখ্যা কিন্তু বাংলাদেশে একটা সমস্যা, নিরক্ষরতা, বেকারত্ব এগুলো কিন্তু সমস্যা। প্রত্যেকটা সমস্যা সম্পর্কে কিন্তু আমরা জানি, তাই তো? আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে লেখার সময় এটা মাথায় রাখা লাগবে যে আমরা যখন লিখবো যে সমস্যাগুলোর ধারণা, তখন একটা পয়েন্ট আউট করব যে সমস্যাগুলোর ধারণা, এবং সবসময় চেষ্টা করব পয়েন্ট করে অ্যান্সার দিতে। এই সমস্যাগুলোর কারণ কি, এইটা আবার আরেকটা পয়েন্ট আউট করব, এভাবে সমস্যাগুলোর প্রভাব এবং প্রতিকার। এভাবে আবার দেখেন গ নম্বর যদি আমাদেরকে আসে যে সমস্যাগুলোর কারণ কি, তখন এই কারণগুলো আমরা ধাপে ধাপে বর্ণনা করব পয়েন্ট করে। আবার যদি ঘ নম্বরে আসে এর প্রভাব এবং প্রতিকার কি, এটা প্রতিকার কিভাবে করা যায়, সেগুলোও কিন্তু পয়েন্ট দিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাহলে কিন্তু আমাদের মার্ক ভালো আসবে। তাহলে সমস্যাগুলোর সমাধানগুলো আমাদেরকে দিতে হবে। এখান থেকেই একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আরেকটা কোশ্চেন কই থেকে আসতে পারে, দেখেন আরেকটা কোশ্চেন হচ্ছে নারীর যে সামাজিক নিরাপত্তাজনিত যে সমস্যা, এটাও কিন্তু একটা সমস্যা। ঘটনা কিন্তু একই, অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে দেখেন কি, যে বাংলাদেশের পরিবেশগত সমস্যা, অর্থাৎ এই পরিবেশ এবং নারী, এই 2টা টপিক থেকে আরেকটা কোশ্চেন চলে আসতে পারে। তা আমার ধারণা যে নবম অধ্যায় থেকে আমাদের অন্তত 2টা কোশ্চেন কমন পড়বে, সুতরাং নবম অধ্যায়টাকে গুরুত্ব বেশি দিবেন। দশম অধ্যায় ছোট্ট একটি অধ্যায়, তবে দশম অধ্যায় থেকে আমি চাইবো যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট আর সবলই হন না কেন, দশম অধ্যায়টা এড়িয়ে যেতে পারেন যদি হচ্ছে চান। আচ্ছা, দশম অধ্যায় থেকে কোন প্রশ্নটা আসে, মূলত সরকারি এবং বেসরকারি সংস্থার অবদান উন্নয়নে, যে কোনো দেশের উন্নয়নে বা যে কোনো বিশ্বের যদি উন্নয়নের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু একটা দেশের সরকারি যে সংস্থা আছে সেগুলোরও অবদান আছে, বেসরকারি সংস্থারও অবদান আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটাই হয় আর কি। তো আপনি যদি এই কোশ্চেনের জন্য প্রিপারেশন নেন তাহলে এই দশম অধ্যায় থেকেও কিন্তু অ্যান্সার করতে পারেন। তো আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে জাস্ট কথা বললাম। এই টপিকগুলো জাস্ট রিভিশন দিয়ে, এই টপিকগুলো অবশ্যই পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিতে যাবেন। আমি বারবার বলতেছি পরীক্ষার হলে প্যানিকড হবেন না, কারণ হচ্ছে এই যে পরীক্ষা, এটা একটা পরীক্ষা, ছোট্ট একটা পরীক্ষা, মনে হতে পারে অনেক বড় একটা পরীক্ষা। এরপরেও আপনার জীবনে পরীক্ষা আসতেই থাকবে, অনেক বড় পরীক্ষা আসতে থাকবে। সুতরাং যদি প্যানিকড হন তাহলে পরীক্ষাটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন না। অবশ্যই প্যানিকড হওয়া যাবে না। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।